आपकी আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপরে অভিযোগ হলো যে উনি নিজের লড়াইয়ের চোটে জনগণের ক্ষতি করে ফেলেছেন। কেজরিওয়ালজি বিজেপির সমস্ত লোকজন বলছে যে 4-4.5 বছর ধরে আপনি শুধু কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করেছেন, আর সেই ঝগড়ার জেরে দিল্লির জনগণের ক্ষতি হয়েছে। ওরা বলছে যে বুড়ে বিতে 5 সাল, জলদি নিকাল লো কেজরিওয়াল। জনগণ তো কাজে খুব খুশি, দিল্লি সরকারের কাজে। আর আমি তো এটা বলবো, যে রকম বৈপ্লবিক কাজ শিক্ষাক্ষেত্রে, স্কুলে, হাসপাতালে, বিদ্যুৎ ক্ষেত্রে, জলের ক্ষেত্রে, অন্ততপক্ষে 4টে ক্ষেত্রে যে বৈপ্লবিক কাজ হয়েছে, 70 বছরের ভারতের ইতিহাসে কোনো রাজ্যে এইরকম বৈপ্লবিক কাজ আজ পর্যন্ত হয়নি। দিল্লির মানুষ খুব খুশি। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। মনোজ তিওয়ারি বলেছেন যে গরিব মানুষকে বাড়ি করে দেওয়ার প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের ছিল, আর আপনি সেটা চালু হতে দেননি, আর সেই কারণে এক বছরে 3623 জন ঘরহীন মানুষের মৃত্যু হয়েছে। না, এটা ভুল কথা। এমন কোনো প্রধানমন্ত্রী যোজনা নেই যেখানে গৃহহীনদের বাড়ি দেওয়া হয়। উনি মিথ্যে কথা বলছেন। আর ওনারা যে যোজনা আর আমাদের যে যোজনা, তার মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে, যে আমরা দিল্লি সরকারের একটা যোজনা রয়েছে ঝুপড়িবাসীদের বাড়ি করে দেওয়া, যারা ঝুপড়িতে থাকেন তাদের বাড়ি করে দেওয়া। ওনাদেরও যোজনা রয়েছে ওদের বাড়ি করে দেওয়ার। আমাদের যোজনার জন্য যে ইনিশিয়াল অ্যামাউন্ট পে করতে হয় সেটা খুবই কম, ওরা যে টাকা চাইছে সেটা খুবই বেশি। তো আমরা বলেছিলাম যদি এই টাকাটা কম করে দেন তাহলে আমরা আপনাদের যোজনা চালু করে দেবো। তো ওরা রাজি হয়নি, তাই আমরা আমাদের যোজনা চালু করি। যোজনা নেই, কিন্তু ওই যোজনা পুরো ডিটেইলস ওনারা দিয়েছেন, একটা ফর্মও রয়েছে, যেখানে ঝুপড়ি সেখানে বাড়ি, তাই তো? গৃহহীনদের নয় তো? দুটো আলাদা জিনিস কিন্তু। হোমলেসদের জন্য নয়, হোমলেসদের জন্য নাইট শেল্টার হয়। নাইট শেল্টার আমরা প্রচুর তৈরি করেছি। আমাদের সরকার গঠনের আগে 70-80টা নাইট শেল্টার ছিল, এখন 300 থেকে 400-র কাছাকাছি নাইট শেল্টার হয়ে গেছে। তো আজ আপনার হয়তো মনে আছে রজতজি, আমাদের প্রথমে আগে প্রতি বছর শীতকালে আদালত কত বকাবকি করতো দিল্লি সরকারকে, কত মানুষের রাস্তায় শোয়ার কারণে মৃত্যু হতো। গত 3-4 বছরে আপনি একটা মৃত্যুর খবরও শোনেননি। আদালতের কোনো বকা শুনতেই হয়নি। উল্টে আদালতে কিছু রিটায়ার্ড জাজেস আমাদের নাইট শেল্টার দেখার জন্য এসেছিলেন, আর ওনারা খুব প্রশংসা করেছেন যে নাইট শেল্টারের ভিতর সেই সব মানুষরা রয়েছেন যারা ভোটও দেন না। আমরা ভোট ব্যাংকের জন্য কাজ করছি না, তো তাদের জন্য আমরা নাইট শেল্টারের মধ্যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছি, তার প্রশংসা করেছেন। ইনফ্যাক্ট প্রতি বছর মিডিয়া পর্যন্ত গিয়ে কিন্তু দেখে আসে। দ্বিতীয়ত ঝুপড়িবাসী যারা রয়েছেন তাদের জন্য আমরাও যেখানে ঝুপড়ি সেখানে বাড়ি প্রকল্প করেছি, ওদেরও রয়েছে। তফাৎ এটাই যে ইনিশিয়াল অ্যামাউন্ট আপফ্রন্ট যেটা দিতে হয় সেটা বড্ড বেশি, আর আমাদের অনেকটাই কম। আমরা বলেছি কম করতে, আমরা লাগু। এই ব্যাপারে তো ওনারা বলেছেন এই যে দখলীকৃত কলোনি রয়েছে, বেআইনি কলোনি রয়েছে, যাদের মালিকানা দেওয়ার কথা ছিল, কাচ্চি কলোনি। হ্যাঁ, তো 2 বছর ধরে কেজরিওয়াল জির থেকে তার নকশা চেয়ে যাচ্ছেন, কোথায় কোথায় কলোনি রয়েছে উনি দিচ্ছেন। হ্যাঁ, এটা আপনি ভালো করেছেন জিজ্ঞেস করে, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আজ। কাচ্চি কলোনিতে মানুষের 2 ধরনের ডিমান্ড রয়েছে। এক হচ্ছে ওখানে ওদের জন্য কাজ করা হোক, গলি, নালা, রাস্তা, নিকাশি, জলের পাইপলাইন, এই 5টা কাজ ওখানে হবে। 70 বছর ধরে এই কাচ্চি কলোনিগুলোতে নরকের জীবনযাত্রা ছিল। রাস্তা তৈরি হয়নি, গলি তৈরিই হয়নি, জলের নিকাশি নেই, বর্ষার সময় বাড়ির বাইরে বেরোনো মুশকিল ছিল। যতগুলো সরকার এসেছে সবাই বলতো যে ফান্ড নেই বা আইন অ্যালাউ করবে না। আমরা ক্ষমতায় আসার পর থেকেই কাচ্চি কলোনিগুলোতে কাজ করা শুরু করে দিই। 1797-এর মধ্যে 1281টা কলোনিতে আমি রাস্তা বানিয়ে দিয়েছি, নালা বানিয়ে দিয়েছি, গলি বানিয়ে দিয়েছি, জলের পাইপলাইন বসিয়ে দিয়েছি, নিকাশির পাইপলাইন বসিয়ে দিয়েছি। এই 5টা কাজ 1281টা কলোনিতে কমপ্লিট করা হয়েছে। এখন এদের রেগুলারাইজেশনের ব্যাপার। আমাদের সরকার এসেই 12ই নভেম্বর 2015-তে ক্যাবিনেটে প্রস্তাব করে কেন্দ্রীয় সরকারকে পাঠিয়ে দেয়, তো এগুলো পাকা বাড়ি করে দেওয়া হয়। কেন্দ্র সরকার 12ই নভেম্বর 2015 থেকে আজ পর্যন্ত বসেই ছিল, ভোটের অপেক্ষা করছিল। যেমন এর আগে কংগ্রেস ভোটের আগে সব প্রতিশ্রুতি দিত, আর এখন এরাও ভোটের আগে এসে বলতে থাকে এবার আমরা পাকা করে দেব, এবার আমরা রেজিস্ট্রি করে দেব। জানেন কি, ওরা বলছে যে এতে 40 লক্ষের উপকার হবে। 40 লাখ মানুষের মধ্যে কতজনকে ওনারা এখনো পর্যন্ত রেজিস্ট্রি দিয়েছেন? 20 জনকে। আর সেই রেজিস্ট্রিটাও একটু শুনে নিন, 20 জনকে রেজিস্ট্রি দিয়েছে, তাও জাল রেজিস্ট্রি দিয়েছে। জাল কেন? চাষের জমির উপর বাড়ির রেজিস্ট্রি করে দিয়েছে। যদি কেউ আদালতে যায় তো তার বাড়িও সিল হয়ে যাবে যাকে রেজিস্ট্রি দেওয়া হয়েছে।
সেও বেচারা মারা কিন্তু যাবে। ওনারা বলছেন যে কেজরিওয়ালজি যদি আমাদের সময় মতো নকশা দিয়ে দিতেন। হ্যাঁ, নকশার ব্যাপারটাও আমি বলছি। ওরা বলছে যে স্যাটেলাইটের নকশা আমাদের 12ই নভেম্বর যখন আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম 2015-তে, আমরা সমস্ত স্যাটেলাইটের নকশা ওদের পাঠিয়েছিলাম। GSDL এর সমস্ত নকশা আমাদের। ওরা স্যাটেলাইটের নকশা দেখে বলে এই স্যাটেলাইটের নকশা চলবে না, আপনারা ফিজিক্যাল ম্যাপ তৈরি করুন, ফিজিক্যালি মাপ নিয়ে তারপর আবার পাঠান। এবার 1797 কলোনির ফিজিক্যাল মাপ নিতে সময় লাগবে, তারপরে আমরা মাপ ঝোপ চালু করি, তাতে টাইম লাগে। আর এখন ওরা বলছে যে না, স্যাটেলাইটের নকশা দেখেই কাজ হবে। তো এটা তো 4 বছর আগেই করতে পারতেন। দেখুন, একটা চিঠি মনোজ তিওয়ারি মানুষের জন্য লিখেছেন, তাতে লেখা রয়েছে যে 40,000 বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গেছে, আর এরকম 2 লক্ষ বাড়ি 2022-এর মধ্যে তৈরি হয়ে যাবে। যেখানে ঝুবড়ি সেখানেই বাড়ি, আর ওই বাড়িতে গ্যাস থাকবে, বিদ্যুৎ থাকবে, জলও থাকবে। ওটা কোথায় চালু হয়েছে উনি একটু দেখিয়ে দিক। একটাও বাড়ি তৈরি হচ্ছে না, একটাও বাড়ি, সব মিথ্যে কথা। আমাকে নিয়ে চলুন মনোজ তিওয়ারি, কোথায় বাড়ি তৈরি করছে একটু দেখি। একটা যোজনা কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত। হ্যাঁ, এতে অভিযোগ রয়েছে যে দিল্লির 1.5 কোটি মানুষকে আপনি আয়ুষ্মান ভারতের ফায়দা নিতে দেননি। আজ আপনার চ্যানেলে ডিসাইড হয়ে যাবে আয়ুষ্মান ভারত লাগু হওয়া উচিত নাকি উচিত নয়। আপনি বললে লাগু করে দেবো, আপনি যদি মানা করেন তাহলে করব না। দিল্লি সরকারের একটা স্বাস্থ্য যোজনা রয়েছে। ওই স্বাস্থ্য যোজনার সাহায্যে দিল্লির সমস্ত মানুষ, ধনী হোক বা গরিব, সবাই দিল্লি সরকারের সমস্ত হাসপাতালে, সমস্ত মহল্লা ক্লিনিকে, সমস্ত পলিক্লিনিকে সমস্ত চিকিৎসা একেবারে ফ্রি। ওষুধ বিনামূল্যে, টেস্ট বিনামূল্যে, সার্জারি বিনামূল্যে, সব কিছু বিনামূল্যে। সে 10 লাখ টাকার অপারেশনই হোক বা 20 লাখ টাকার অপারেশনই হোক, সব কিছু বিনামূল্যে করে দিয়েছি, ধনী ব্যক্তিরও গরিবেরও। এটা দিল্লি সরকারের যোজনা। এখন কেন্দ্রীয় সরকার একটা যোজনা এনেছে, তাতে বলছে যে আমরা ইন্স্যুরেন্স দেব। একটা পরিবারকে 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স। যদি আপনার 6 লক্ষ টাকার বিল আসে, পুরো পরিবারের কারোর একজনেরও 6 লক্ষ টাকার বিল এলে সেটা রিইম্বার্স হবে না। আর 5 লক্ষ টাকার এই যে ইন্স্যুরেন্স, সেটা কিন্তু সবাই পাবে না। যার কাছে স্কুটার আছে সে পাবে না, যার কাছে মোটরসাইকেল আছে সে পাবে না, যার কাছে মোবাইল ফোন আছে সে পাবে না, যার বাড়িতে ফ্রিজ রয়েছে সে পাবে না, যার পুরো পরিবারের ইনকাম 10,000 টাকারও বেশি সে কিন্তু পাবে না। কেউ কি বাদ পড়লো বলুন আমায়? আমি আজকের ফিগার বের করেছি, এই কিছুক্ষণ আগেকার। ই কার্ডস ইস্যু করা হয়েছে 12,01,95,000 মানুষের। 31শে জানুয়ারি অবধি ই কার্ডস আয়ুষ্মান ভারতে করা হয়েছে, ইউজ করা হয়েছে, ইস্যু করা হয়েছে। হ্যাঁ, ইস্যু করা হয়েছে। 21,214টা হসপিটাল রয়েছে যেগুলো এমপ্যানেল রয়েছে, যেখানে চিকিৎসা হতে পারে 5 লাখ অবধি। আর আজ সন্ধে অবধি 62,97,000 পেশেন্টকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আর এর ওপর সরকার 9,205 কোটি টাকা খরচা করেছে। আর এর আসল ব্যাপারটা আমি আপনাকে, তাহলে এর মানে স্কিমে কিছু তো রয়েছে। আমি আপনাকে বলছি এই সমস্ত ফিগারের আসল ব্যাপারটা। উত্তরপ্রদেশে আয়ুষ্মান ভারত লাগু রয়েছে, ওখান থেকে মানুষ চিকিৎসা করাতে দিল্লি আসে। হরিয়ানাতে আয়ুষ্মান ভারত লাগু রয়েছে, ওনারাও চিকিৎসা করাতে দিল্লিতে আসেন। তাহলে এই যোজনাতে আমি বলছি এই যোজনাতে কার্ড পাওয়া যায়, চিকিৎসা পাওয়া যায় না। চিকিৎসা করার জন্য আপনাকে হাসপাতাল খুলতে হবে সারা দেশে, আপনাকে ক্লিনিক খুলতে হবে। এই যে ফিগার রয়েছে আয়ুষ্মান ভারতের 21,214টা হসপিটাল রয়েছে, এতে এমপ্যানেল রয়েছে, আর 62 লাখ মানুষের চিকিৎসা হয়েছে। আয়ুষ্মান ভারত হলো এই সরকারের সবথেকে বড় একটা স্ক্যাম। জাল চিকিৎসা করা হচ্ছে, যে রেট হাসপাতালকে দেওয়া হচ্ছে, হাসপাতাল ওই রেটে চিকিৎসা করতে রাজি নয়। জাল কাগজ বানানো হচ্ছে, জাল পেশেন্ট দেখানো হচ্ছে, মানুষের চিকিৎসা হচ্ছে না। যদি চিকিৎসা হতো তো উত্তরপ্রদেশের মানুষ চিকিৎসা করাতে দিল্লি আসতো না। আমাদের গুরু তেগ বাহাদুর হাসপাতাল রয়েছে, তাতে ইউপি দিল্লি বর্ডারের উপর, ওখানে 80% রোগী উত্তরপ্রদেশের। আমাদের কোনো সমস্যা নেই, আমরা সবার চিকিৎসা করব। দিল্লি দিলওয়ালো কি হ্যায়, গোটা দেশ থেকে যেই আসুক তার চিকিৎসা আমরা করব। যদি আয়ুষ্মান ভারত সাকসেসফুল হতো, এই লোকগুলোর দিল্লি আসার দরকারই পড়তো না, ওরা ওখানেই চিকিৎসা করিয়ে নিতেন। না, দিল্লিতে তো আপনি বাড়ি, বিদ্যুৎ, জল বিনামূল্যে দিলে আসবে তো নিশ্চয়ই। না, আমি চিকিৎসা করানোর কথা বলছি। না, দেখুন, আমার বলার উদ্দেশ্য হচ্ছে আয়ুষ্মান ভারত থেকে যদি চিকিৎসা হয় সেটা হোক, আপনার আমি তো সেটাই বলছি, চিকিৎসা হয় সেটাও হোক, কিন্তু মানুষের চিকিৎসা হওয়াটা দরকার। আমি এটাই ওনাদের প্রপোজাল পাঠিয়েছিলাম যে দুটোই লাগু করা হোক। ওনারা বললেন না, হয় এটা হবে, তা না হলে এটা হবে। তো আমাদের স্কিম যেটা রয়েছে সেটা সবার উপরেই প্রযোজ্য, কিন্তু সবার প্রতি। তাতে কোনো ইনকাম লিমিট নেই, তাতে কোনো ধরনের ট্রিটমেন্টের লিমিট নেই। 2 কোটি মানুষের উপর যে স্কিমটা লাগু হয়েছে সেটা বাদ দিয়ে আমি কিভাবে 1 লাখ মানুষের স্কিমকে ইমপ্লিমেন্ট করব?
কিন্তু এটাও তো দেখুন, 1 বছরে প্রায় 9,000 কোটি টাকা মানুষ চিকিৎসার এটা জন্য তো পেয়েছে। এটা তো আপনাকে বললাম যে এটা খুব বড় একটা স্ক্যাম রজতজি, আর এটা নিয়ে অনেকবার খবরের কাগজে ছাপাও হয়েছে যে জাল পেশেন্ট আসছে, জাল কাগজ বানানো এখানে হচ্ছে, তো সব জাল চিকিৎসা কম্পিউটারাইজড হচ্ছে। ডেটা রয়েছে। দেখুন, যত স্ক্যাম হয় সব কম্পিউটারেই করা হয়। যেমন মহল্লা ক্লিনিকের যে স্কিম আছে, তাতে তো বড় বড় রোগ, ক্যান্সার, হার্টের রোগ, তার তো চিকিৎসা হতে না, পারবে না। তার জন্য আমাদের দিল্লি সরকারের 35টা বড় হাসপাতাল রয়েছে। জিবি পান্ত আমাদের রয়েছে, ওখানে হার্টের চিকিৎসা হয়, আর নার্ভাস সিস্টেমেরও ওটা নিয়ে তো ফর্মার হেলথ মিনিস্টার বলেছেন যে ওখানে না সিটি স্ক্যান হয় না সবকিছু অন্য হয়। আপনি কিছু। চলুন আমার সঙ্গে, ওখানে খুব ভালো চিকিৎসা হয়। জনগণের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? স্যার আমি এটা জিজ্ঞেস করতে চাই, আমরা ট্যাক্স পেয়ার হচ্ছি, আর আমাদের ট্যাক্স পেয়ারদের যে টাকা আপনারা যেভাবে নানান স্কিম বের করে খরচ করছেন, ফ্রিবিজ। হ্যাঁ, ফ্রি এর এই যে সিস্টেম, তো এটা দিল্লিতে সবাই পাচ্ছে না। যেমন আপনি 200 ইউনিট ফ্রি এর যে সিস্টেম বানিয়েছেন, তো এই 200 থেকে বেশি 500 ইউনিট কারোর ইউজ হয়, তো বিলে তো দেখানো দরকার আপনার 200 ইউনিট মানে শেষ হয়ে গেছে আর 300 ইউনিটের দাম দিতে না, হবে। না, তাহলে না, সে পুরো 500 বিল দিতে হয়। যারা 200-র মধ্যে রয়েছেন তারা আগে কখনো 200 ইউনিটে দাম দিতেন না। আপনি 200 ইউনিটে যাদের ফ্রি করেছেন তাদের আগে দামই দিতে হতো না, কারণ না, না, ওনাদের এরকমটা নয়। মানে ওখানে আজ মানে দিল্লির যা অবস্থা, মানে 5 বছর আগে দিল্লিতে যা ঝুপড়ি ছিল এখন আরো বেড়ে গেছে। স্যার রাস্তা একবার আগে ওনার যে উত্তরটা শুনে অবস্থায় নিন। ছিল না, আচ্ছা, বলুন, সেটা বলুন। এই 5 বছর পরেও একই অবস্থায় রয়ে গেছে আর কি। হ্যাঁ। ট্যাক্স পেয়ার যারা রয়েছেন তারা কি রিলিফ পাচ্ছেন, মানে এই সরকার থেকে রিলিফ পাচ্ছেন? কারণ আপনার 5 বছর তো বেশ ভালোই ওনার কেটেছে। মূল প্রশ্ন এবার হলো আপনি ট্যাক্স বলুন, আমরা দিই এটা কিন্তু সুবিধে অন্য কেউ ভোগ করছে, তাহলে ট্যাক্স পেয়ার হয়ে লাভ কি? প্রথম কথা, 200 ইউনিট সবার জন্যই ফ্রি। যদি আপনি গ্রেটার কৈলাসে থাকেন আর আপনার বিদ্যুৎ 200 ইউনিটের কম পড়ে, আমার কাছে এরকম অনেক কেস রয়েছে যেখানে স্বামী স্ত্রী থাকেন, তারা বয়স্ক, বিল 200 ইউনিটের কম আসছে, কিন্তু গ্রেটার কৈলাসে একটা বড় বাংলোতে থাকেন, ওনারও ফ্রি, সবার ফ্রি, ধনী হোক বা গরিব হোক সবার ফ্রি। 200 ইউনিটের বেশি ব্যবহার করলে আপনাকে তাহলে টাকা দিতে হবে। তো এর পিছনে এই ভাবনা ছিল যে মানুষ বিদ্যুৎ কম ব্যবহার করুক, পাওয়ার একটু কম ব্যবহার করুক। আপনার যদি 250 আসে তাহলে আপনি চেষ্টা করে 200 নিচে নিয়ে আসুন যাতে পাওয়ার সেভিং হতে পারে, প্রথম ব্যাপার। কিন্তু একটা ওভারঅল কোয়েশ্চেন ফ্রিবিজের রয়েছে, ফ্রি কেন দিচ্ছেন? না, এটাও একটা ওনার মূল প্রশ্ন হলো ইনকাম ট্যাক্স এনারা দেন, হ্যাঁ, আর ফ্রি তারা পান যারা কোনো ট্যাক্স দেন না। না, এটা একটা ভুল ধারণা যে কেউ ট্যাক্স দেন না। দেশের মধ্যে একেবারে গরিব মানুষটাও ট্যাক্স দেন, কিন্তু জিএসটি সবাই দেন। যখন কোনো গরিব মানুষ বাজার থেকে দেশলাই, পেন, পেন্সিল যাই কিনুন না কেন, যা কিছু কিনুক, রুটি কিনুক, সবজি কিনুক, তিনি কিন্তু জিএসটি দেন। জিএসটি সবকিছুতেই রয়েছে, তো ট্যাক্স তো সবাই উনি দিচ্ছেন। ইনকাম ট্যাক্সের কথা সে তো বলছেন। ইনকাম ট্যাক্স তো আপনি তো 1% income মানুষ, tax এর expert, আপনি 1% বলুন। মানুষ দেন ইনকাম ট্যাক্স। হ্যাঁ। প্রথম ব্যাপার, জিএসটি বেশি বাড়ানো হোক, ইনকাম ট্যাক্স একটু, কিন্তু একটা যে লার্জার কোয়েশ্চেন ফ্রিবিজ নিয়ে তোলা হয়, আমরা কি করেছি? আমাদের কাছে এত টাকা কোথা থেকে এলো যে সব ফ্রি করে দিচ্ছি? আমরা একটাই জিনিস করেছি, আমরা দুর্নীতি নির্মূল করে দিয়েছি। দুর্নীতি বন্ধ করতে যে টাকা বাঁচতে শুরু করলো, সেই টাকাটা অনেকটাই বাঁচতে থাকে আমাদের। দেখুন, যদি আমি আপনাকে ফ্রিতে সব কিছু দিতাম আর আপনার ট্যাক্স বাড়িয়ে দিতাম, আপনি বলতেন কেজরিওয়াল বদমাইশি করছে, এক পকেট থেকে নিচ্ছে আর এক পকেট থেকে বের করে দিচ্ছে। আমরা 12% ভ্যাট হতো, সেটা 5% করে দিয়েছি সব কিছুতে প্রথম বছরেই। তো আপনার ট্যাক্সও কম করে দিয়েছি। আমরা বাজেট ঘাটতি রাখিনি। দিল্লি সরকারের সিএজি রিপোর্ট 1 মাস আগেই এসেছে। গোটা দেশে দিল্লি সরকার একমাত্র সরকার যারা লাভে চলছে, বাকি সমস্ত রাজ্য সরকার ঘাটতিতে চলছে, কেন্দ্র সরকার ঘাটতিতে চলছে। সিএজি এটাও লিখেছে যে দিল্লি সরকার গত 5 বছর ধরে লাভে তার আগে ঘাটতিতে চলতো। তো আমরা সরকারকে ভালো অবস্থায় রেখেছি, আমরা কোনো জায়গা থেকে লোন নিইনি। তো আমি দুর্নীতি বন্ধ করে যে টাকা বাঁচিয়েছি, সেই টাকার অপব্যবহার বাঁচিয়ে তার সুবিধা আমি জনগণের মধ্যে বিলিয়ে দিচ্ছি। এখন গুজরাটের চিফ মিনিস্টার নিজের জন্য একটা প্রাইভেট বিমান কিনেছেন 190 কোটি টাকা দিয়ে। আমি আমার জন্য কিন্তু কোনো বিমান কিনিনি, ওই 190 কোটি টাকা দিয়ে মানুষের বিদ্যুৎ ফ্রি করে দিয়েছি, জল ফ্রি করে দিয়েছি, এগুলোই করেছি। আপনি যদি প্লেন কিনতেন তাতে করে কি আপনি বাওয়ানা যেতেন? আমি আপনার উপরে, দিল্লিতে তো প্লেনের কোনো দরকারই নেই। আপনার উপরে আমি হেলিকপ্টার ল্যান্ড করাতাম। কত ট্রাফিকে আটকে এসেছি জানেন? আমি আমার বাড়ি থেকে আমার হেলিকপ্টার উঠতো আর আপনার ছাদের উপর এসে নামতো। না তো আপনার বাড়িতে হেলিকপ্টার রাখার জায়গা আছে না আমার ছাদে। কিন্তু ওনার মূল প্রশ্ন যেটা ছিল সেটা আমি ব্যাখ্যা করে দিই, যে
যারা ইনকাম ট্যাক্স দেন তাদের জন্য আপনি কি করেছেন? সবার জন্য করেছি। এনার এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, স্ট্রিট লাইটস লাগানো হচ্ছে। ফরিস্তে স্কিম আপনি শুনেছেন নিশ্চয়ই, ফরিস্তে স্কিম রয়েছে। ফরিস্তে স্কিমে যদি দিল্লির মধ্যে কারোর অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট যে কারোর হতে পারে, ধনী হোক বা গরিব, যদি কারোর অ্যাক্সিডেন্ট হয় তাহলে সাধারণত লোকে তাকে হাসপাতালে নিয়ে যেতে ইতস্তত করে। ওনাদের মনে হতো যে হাসপাতালে নিয়ে গেলে তার ঘাড়ে বিলের বোঝা চাপবে। হাসপাতাল বলতো আগে অ্যাডভান্স জমা দিন। এখন আমরা বলে দিয়েছি আপনি নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যান, সমস্ত খরচ দিল্লি সরকার দেবে। আমরা 3000 মানুষের জীবন বাঁচিয়েছি। তো দিল্লির মধ্যে স্কুলে, প্রাইভেট স্কুলে 5 বছর ধরে ফিস বাড়াতে দিইনি আমরা, তাতে এনার লাভ হয়েছে, সবার লাভ হয়েছে। আচ্ছা, আপনি এত ভালো কাজ করেছেন, তাও লোকসভা ইলেকশনে 7টা সিটি হেরে গেলেন, 3 নম্বর স্থান পেলেন। এর কারণ হলো দেশের মধ্যে এখন মানুষ লোকসভা আর বিধানসভাকে আলাদা আলাদা নজরে দেখে। যেমন উড়িষ্যাকে ধরুন, উড়িষ্যার লোকসভা আর বিধানসভা ভোট একদিনেই হয়েছে। একজন ভোটার যখন বুথে গেলেন, দুটো মেশিন তখন সামনে ছিল, উনি একটাতে একরকম বাটন টিপলেন, অন্যটাতে আরেকটা বাটন টিপলেন। কিন্তু উড়িষ্যাতে দিল্লিতে উনি যখন কর্পোরেশন ভোট হলো তাতেও সাফ হয়ে গেলেন। কর্পোরেশন ভোটের অন্য কারণ ছিল। এটা কি ধরনের কথা হলো? কিন্তু জনগণ হলো মালিক, জনগণ হারাতে চেয়েছে, হারিয়ে দিয়েছে। তো এইবার কি আশা করছেন, জনগণ আপনাকে আবার জিতিয়ে দেবে? জনগণই হলো মালিক, ওনারাই। স্যার, আপনাকে জিজ্ঞেস করতে চাই, নির্ভয়ের অভিযুক্তরা যে ফাঁসি হওয়ার ছিল সেটা আটকে গেল, আর ওনার মা বাবা 4 ঘন্টা অপেক্ষা করলেন, তারপর ওরা জানলেন যে ফাঁসি হবে না, তারপর ফুপিয়ে কাঁদলেন। তো এটা খুবই লজ্জার ব্যাপার। ওনাদের বক্তব্য যে এর পেছনে দিল্লি সরকারের হাত রয়েছে ফাঁসি আটকে দেওয়ার জন্য। না, তো এই জানি না ব্যাপারে ওনারা আপনি কি এরকম বলতে কেন চাইবেন? বলছেন। দিল্লি সরকারের এই ব্যাপারে কোনো রোলই নেই। এতে যেটা হয়েছে যে এক্সিস্টিং লিগ্যাল প্রসেস রয়েছে, ওদের উকিল আসলে সেই লিগ্যাল প্রসেসের অপব্যবহার করেছে। প্রথমে একটা বাচ্চা, একটা যুবক যে অ্যাকচুয়ালি গিল্টি, সে মার্সি পিটিশন দিয়েছিল, সেটা রিজেক্ট হয়ে যায়, ফাঁসির তারিখ দেওয়া হয়, তারপর দ্বিতীয় জন আবার দিয়ে দেয়, তারপর ওরও রিজেক্ট হয়ে যায়, তারপর তৃতীয় জন দেয়। 4 জন একসঙ্গে দেয়নি কিন্তু। তো ওরা ওই প্রসেসের অপব্যবহার করেছে। এখন কেন্দ্র সরকারও চিন্তা করছে, কোর্টও চিন্তা করছে, আর আমরাও চিন্তা করছি, আর এই সংক্রান্ত সমস্ত নিয়ম বদলানো যায় কি না দেখা যাক, যাতে একবার যখন প্রমাণ হয়ে যাবে যে এই লোকটা গিল্টি আর এই লোকটা রেপ করেছিল আর ওর ফাঁসি হওয়া উচিত, তখন ওই প্রসেসটা যেন ওরা অপব্যবহার করতে না পারে ফাঁসি ডিলে করার জন্য। এটা শুধু ওনাদের জন্য নয়, গোটা দেশের কাছে লজ্জার একটা ব্যাপার যে এত জঘন্য অপরাধ যে হয়েছিল সেই 16ই ডিসেম্বরে, সেটা আজ 7 বছর হয়ে গেল, ওদের এখনো ফাঁসিই হলো না। আমিও চাই, সবাই চান যাতে দ্রুত ফাঁসিটা হয়ে যাক। কিন্তু ওনার বাবা কিন্তু একটাই কথা বলেছেন যে ফাঁসি কবে হবে সেটা জানা নেই, কিন্তু এর জন্য কেজরিওয়ালই দায়ী, আর কেউ নয়। উনি এটা ভুল বলছেন, ওনার এরকম ভাবে বলা উচিত হয়নি। এখানে আমার কি রোল আছে বলুন? দিল্লি পুলিশ আমাদের অধীনে নেই। যেটা বলা হয়েছে উনি সেটাই বলছেন। যারা 4 ঘন্টা কোর্টে বসেছিলেন, রাহুল মেহরা যেটা করেছেন, দিল্লি সরকার উকিল ছিলেন, তিনি উল্টো অভিযুক্তদের পক্ষ নেন। না, কোনো অভিযুক্তদের পক্ষ নেননি। ওনাকে আইন জিজ্ঞাসা করা হয়েছিল, উনি সেটাই কোর্টের সামনে পেশ করেছিলেন। রাহুল মেহতার এতে কোনো ভূমিকা নেই। এতে আমাদের কোনো রোল নেই। পুলিশ আমাদের আন্ডারে নেই, ল অ্যান্ড অর্ডার আমাদের আন্ডারে নেই। আমাদের কাছে শুধু কেন্দ্র সরকার থেকে ফাইল আসে, আমরা সেটা জেলে পাঠিয়ে দিই, আর জেল থেকে ফাইল আসে সেটা কেন্দ্র সরকারকে পাঠিয়ে দিই। আমাদের এর মধ্যে কোনো রোলই নেই। আমাদের শুধু 24 ঘন্টারও কম সময় লাগে আমাদের ফাইল। আমরা শুধু দিল্লি সরকারের কাজ শুধু হলো পোস্ট অফিসের, আর কোনো কিছু না। তো কি করা যেতে পারে? এর নিয়ম বদলাতে হবে। এই পুরো এপিসোড থেকে শিখে, এটা খুবই সিরিয়াস একটা মামলা, থেকে শিক্ষা নিয়ে আমাদের নিয়ম বদলাতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কোনো আইনের অপব্যবহার না করতে পারে।